আপনাদের ক্যামেরাম্যান নেই তো নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানকার বাড়ি কি? হ্যাঁ একদম দেখুন, এটা দরকার ছিল না যদিও, তারপর এটা ফর্মালিটি। যেহেতু আপনারা যদি জিতিয়ে দেন, আপনারা যদি তৃণমূল বিজেপির ফাঁদে ফাঁদে পা না দিয়ে এই বিকল্পকে যদি জেতান, তাহলে এই উত্তরীয় থেকে বড় পুরস্কার হবে 4 তারিখে। বলুন ঠিক কি না? তো প্রথমে যেটা বলছি, আমি এক এক করে বলবো যে বিজেপির অপপ্রচার এবং তৃণমূল কংগ্রেসের যে অপপ্রচার, আইএসএফ সিপিএম এরা নাকি বাংলায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আমি এক এক করে যুক্তি দিয়ে এই অপপ্রচার, এই ভ্রান্তি আপনাদের সামনে ভেঙে দেব। তার প্রথমে আমাকে বলতে হয়, সাথী, আমরা কেন আজকে বিকল্প চাইছি। আপনি জানেন রাজ্য জুড়ে প্রায় সরকারি 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর এই 8,000 সরকারি স্কুল বন্ধ হওয়ার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েটা, আমার আপনার পরিবারের সরকারি স্কুলে পড়ে ছেলে মেয়েটা এখন আর স্কুলে যেতে পারছে না। স্কুলে শিক্ষকের অভাবে স্কুলে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না, যার ফলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমার আপনার ভবিষ্যৎ নিয়ে তারা চিনিমিনি খেলছে। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হয়, তখন আমাদেরকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের অভিভাবক, উনি বলছিলেন ওয়াকফ হতে দেবেন না। তারপরে রাজ্য জুড়ে যেমন আমার আপনার মতো সাধারণ মানুষ, হিন্দু মুসলিম সবাই মিলে ওয়াকফ আন্দোলনের রাস্তায় নামলেন। তিনি বলেন ওয়াকফ নিয়ে বেশি গুলোগুলি করা যাবে না। আপনারা জানেন গত 20 আগস্ট 2025-এ ভাইজান নওশাদ সিদ্দিকী সহ আমাকে সহ প্রায় 96 জনকে গ্রেফতার করা হয়েছিল ধর্মতলা থেকে, শুধুমাত্র কি জন্য? ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিলাম বলে। তাহলে বলুন, বিজেপিকে কারা সুবিধা করে দিচ্ছে? বিজেপি ওয়াকফ বিল নিয়ে আসলো, আমরা রাস্তায় আন্দোলন করতে গেলাম আর আমাদেরকে গ্রেফতার হতে হলো। তাহলে বলুন, বিজেপির সহযোগী, বিজেপির সাথে হাত মিলিয়ে আছে, বিজেপির সাথে হাত মিলিয়ে আছে টিএমসি না এসএফ? কে হাত মিলিয়েছে? কে হাত মিলিয়েছে? জোরে বলতে হবে। শুধু এটা নাই বন্ধু, আপনারা জানেন এসআইআর পরে আমার বিশ্বাস এখানে যে মানুষ, শত শত মানুষ আজকে ঢল নেমেছেন, তারা যে উচ্ছ্বাস নিয়ে এসেছেন, তারা গণতন্ত্রের যে উচ্ছ্বাস, যে উপভোগ করার যে জায়গা, ভোটার অধিকার থেকে অনেকে বঞ্চিত হয়েছেন। আমাকে একটা হাত তুলে দেখাতে হবে কারা এখান থেকে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিংবা তাদের পরিবারের নাম বাদ গেছে। একটা হাত তুলে দেখাতে হবে, একটু হাত তুলে দেখাতে হবে কাদের ভোটার অধিকার অর্থাৎ ভোটার লিস্টের নাম নেই, কারা কারা ভোট দিতে পারছেন না। এবার একটু হাত তুলতে হবে। অনেকেই বাদ গেছেন এবং আশা করি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে বা যাচ্ছে, সেখানেও যারা শুনতে পাচ্ছেন অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তাহলে আমাকে বলুন, আপনি কি বাংলাদেশী? আমি কি বাংলাদেশী? এই এসআইআর যখন কেন্দ্র সরকার নিয়ে আসলো, এসআইআর নিয়ে আন্দোলন করতে গিয়ে আমাদেরকে কলকাতার বুকে আমাদের উপর আঘাত হয়েছে। আপনারা জানেন নির্বাচন কমিশনার, যাকে নির্যাতন কমিশনার বর্তমান বলা জ্ঞানেশ কুমার, সেদিন কলকাতার ওয়েস্টিনে ছিলেন, তিনি পশ্চিমবঙ্গ তো ঘোরাঘুরি করছিলেন। আমরা তার পদ আটকে দেওয়ার জন্য এসআইআর এ কেন বৈধ ভোটারদের নাম অবৈধভাবে কাটা হলো, সেই প্রশ্ন করার জন্য যখন আন্দোলন করতে যাই আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলে, তখন পুলিশের বুট এবং পুলিশের লাঠি দিয়ে আমার বুকে আঘাত আনা হয়েছিল। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার বুকের ব্যথা এখনো আছে। আমার আপনার জন্য বিজেপির আনা এই ফাঁদে, বিজেপির আনা এই মারণ ফাঁদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে যখন মমতার পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমাদের বুকে লাঠি হানে, তখন এটা আর বুঝতে অসুবিধা হয় না। কেন্দ্র যা চাইছে রাজ্য সরকার তা করে দিচ্ছে। বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? আজকে এসআইআর এর নাম বাদ যেত না, কেন এসআইআর এর নাম বাদ যাবে? আমাকে বলুন তো, কোন বাংলাদেশী নামটা বাদ গেছে? এই দেশে যাদের জন্ম, এই দেশে যাদের বাপদাদার জন্ম, এই দেশে যাদের বাপদাদা মারা গেছে, আজকে তাদের নাম বাদ দিয়ে বলছে যে বিজেপি বলছে যে এটা। ইতিমধ্যে আপনাদের প্রিয় প্রার্থী কংগ্রেস দীপশিতা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য একটু জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে। এই উচ্ছ্বাস বলে দিচ্ছে উত্তর দমদম, এই উচ্ছ্বাস বলে দিচ্ছে উত্তর দমদম থেকে দীপশিতা বিধানসভায় যাচ্ছে, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? তো যেটা বলছিলাম সাথী, এই রকম পরিস্থিতিতে যখন ভাতা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনাদের চুপ থাকতে বলা হচ্ছে, তখন আমাদের বিকল্প আইএসএ বাম প্রার্থীরা বলছে
যে আপনার বাচ্চাটা স্কুলে যাবে, আপনার শিক্ষিত ছেলে মেয়েটা, বেকার ছেলে মেয়েটা চাকরি পাবে, আপনার এলাকায় কলকারখানা হবে, যাতে কলকাতার মতো, দমদমের মতো পশ্চিমবঙ্গের কোনো পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে গিয়ে কাজ করে লাশ হয়ে ফিরে আসতে না হয়। এই জন্যই বিকল্প যারা ভুল বুঝাচ্ছে, আমরা এখানে আশ্বাস দিয়ে যেতে চাই, যে সমস্ত ভাতা চলছে সেই ভাতার টাকা আমার আপনার জনগণের টাকা। আমাদের বাম এবং আইএসএফ সমর্থিত সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে আপনাদের আশ্বাস করে দিতে চাই সমস্ত ভাতা চলবে, কিন্তু সেটা ভাতা শুধু দেন দান নয়, সেই ভাতার সম্মানের সাথে আমরা দেব চাকরির মাধ্যমে। আপনার ছেলে মেয়ের চাকরি হবে, আপনার এলাকার পরিযায়ী শ্রমিকটা যাতে বাংলায় শিল্প কলকারখানা করে এখানে কাজ করে খেতে পারে, যাতে ভিন্ন রাজ্যে কেরালায় মহারাষ্ট্রে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়। এই জন্যই বিকল্প। যারা ভুল বোঝাচ্ছেন, একদিকে বিজেপির সাম্প্রদায়িকতা, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির ঘাঁটি। বিজেপি যে ফাঁদে পা ফেলাচ্ছে নিরীহ বোকা হিন্দুদেরকে, যে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে বিজেপি না এলে নাকি পশ্চিমবঙ্গের হিন্দুরা বিপদ হয়ে যাবে। আপনি বলুন, আপনার এলাকায় যে হিন্দুর প্রতিবেশীরা আছে, আপনারা যারা ছোটবেলা থেকে তাদের সাথে বেড়ে উঠেছেন, কখনো কোনো সমস্যা হয়েছে, যখন মন্দিরে যদি কোনো সমস্যা হয়, মন্দির বাঁচানোর জন্য আমার এলাকার যুবক মুসলিম ভাইরা চলে যায়। যদি মসজিদে কোনো সমস্যা হয়, তখন সেই এলাকার হিন্দু ভাইরা সেই মসজিদ বাঁচানোর জন্য যায়। এটাই ভারতবর্ষ, এটাই বাংলা। যদি এলাকায় কোনো হিন্দু প্রতিবেশী, যদি কোনো হিন্দুর বর্গের সমস্যা হয়, তাহলে এলাকার মুসলিমরা তাদেরকে বাঁচাতে ছুটে যায়। যদি কোনো এলাকায় কোনো মুসলমানের বিপদ হয়, সৌভাগ্যের প্রতিবেশী হিন্দুরা ছুটে যায়। এরা সম্প্রীতির বাংলা। এই বিজেপি জানে গত 12 বছর ধরে তারা কেন্দ্রে থাকতে ব্যর্থ। একবার নোটবন্দির নামে শতাধিক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, একবার এনআরসি সিএএ করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মণিপুর আজকে চলছে, আপনারা জানেন মণিপুরে 5 থেকে 7 বছরের শিশুদেরকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে। এটা পাকিস্তানের ঘটনা নয়। আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী নৌ বিহার করছেন ভাগীরথীতে, তিনি গিয়ে ফটো তুলছেন, ক্যামেরা করছেন। মণিপুর রাজ্য চলছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মণিপুরের মানুষ দাঙ্গা করছে, আর আপনি এখানে এসে বলছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে যদি না বিজেপি ক্ষমতায় আসে। এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, মণিপুর হয়ে যাবে যদি বিজেপি এখানে ক্ষমতায় আসে, এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে যদি বিজেপির সহযোগী তৃণমূল ক্ষমতায় আসে। তাই আমাদেরকে ঠিক করে দিতে হবে, পশ্চিমবঙ্গ যেন মণিপুর না হয়, পশ্চিমবঙ্গ যেন উত্তরপ্রদেশ না হয়। যে উত্তরপ্রদেশ মডেল করে এখানে কথা বলা হয়, যে হিন্দু ভাইদেরকে প্রলোভন দেখানো হয়, ভয় দেখানো হয়, যে উত্তরপ্রদেশ মডেল বাংলায় চাই। আপনারা জানেন দেশের সব থেকে বেশি খুন ধর্ষণ, দেশের সব থেকে বেশি নারী নির্যাতন যদি কোথাও হয়, সেটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। গত কয়েক সপ্তাহ আগে মথুরার এক মন্দিরের মধ্যে 17 বছর এক তরুণীকে ধর্ষিত করেছে মন্দির চত্বরে থাকা বদমাশগুলো। আপনারা জানেন বর্তমান হিন্দু ধর্মের নামে যারা আরএসএস বিজেপি করছে, তারা পাড়ার বখাতে ছেলেরা যারা মেয়েদেরকে টিজিং করতো, মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, আজকে তারা হিন্দু ধর্মের নামে আরএসএস বিজেপির নামে মন্দিরের মতো পবিত্র জায়গায় গিয়ে দাঙ্গা সন্ত্রাস করাচ্ছে, মেয়েদেরকে খুন ধর্ষণ করছে, আর বিজেপি তাদেরকে ছাড়পত্র দিচ্ছে। কেন? কারণ বিজেপি ভালো করে জানে বিজেপির নেতারা যেমন অশিক্ষিত, বিজেপির নেতারা যেমন ধর্ষণ কাণ্ডে খুন কাণ্ডে জড়িত, তাদের সমর্থকরা ধর্ষণ খুন কাণ্ডে জড়িত। বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? এই ঘটনা শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ থেকে শুরু করে আপনারা জানেন এই ঘটনা পুনরাবৃত্ত করতে আমার হাড় হিম হয়ে যায়। উত্তরপ্রদেশের একজন 8 বছরের মেয়ে, তার নামটা আমি নিলাম না, মন্দিরের মতো পবিত্রতম জায়গায় তাকে লাগাতার 8 দিন ধরে নির্যাতন করে তাকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। এটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে। বিজেপি আগে উত্তরপ্রদেশ সামলা, তারপরে ভাববি বাংলা। এই সম্প্রীতির বাংলায় বিজেপি কোনো জায়গা হবে না। এবং শুধু এটাই নয়, সেই 8 বছরের নির্যাতিতা মেয়েটার যাতে বিচার না হয়, এবং বিজেপির সমর্থকদের বাঁচাতে, হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করার জন্য হিন্দু একটা মঞ্চের নামে ধর্ষকদের বাঁচানোর জন্য মিছিল বানা হয়। এটা উত্তরপ্রদেশের ঘটনা। শুধু তাই নয়, যে বিজেপি বলছে বাংলায় বিজেপি শাসন চাই, আরজিকর কাণ্ডের সুবিচার চাই, মণিপুর এখনো জ্বলছে, সেই মণিপুরেই উলঙ্গ করে একজন মহিলাকে নগ্ন করে প্যারেড করে নিত, তার গোপনাঙ্গে হাত দেওয়া, এটাও মণিপুরের ঘটনা, বিজেপির শাসিত ঘটনা, ডাবল ইঞ্জিনের ঘটনা। তাহলে যে সমস্ত রাজ্যে বিজেপি আছে, সেখানে সব থেকে বেশি নারী নির্যাতন, সেখানে সব থেকে বেশি খুন গুম,
সেখানে সব থেকে বেশি মানুষের অধিকার হরণ হয়, সেখানে সব থেকে বেশি সাম্প্রদায়িকতা হয়। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে প্রকাশ্যে বলছে যোগী আদিত্যনাথ শান্তিপূর্ণ বাংলায় এসে বলছে ওয়া পে হাম নামাজ বন্ধ কর দিয়া হ্যায়। তুমি নামাজ বন্ধ করার কে? এই সরকার যদি দেশের হয়, আমার আপনার মতো সাধারণ মানুষ মন্দিরে পুজো হবে, মসজিদে নামাজ হবে, কোন যোগী আদিত্যনাথের ক্ষমতা নেই সেটা বন্ধ করার। এই বাংলায় যেমন মন্দির আগলে রাখে মুসলিমরা, তেমনি মসজিদ আগলে রাখবে হিন্দুরা। এই সম্প্রীতি বাংলায় কোন নরেন্দ্র মোদী, কোন যোগী আদিত্যনাথের ঠাঁই নেই, ঠাঁই নেই, ঠাঁই নেই। এই বাংলা দখল করতে গেলে, এই বাংলায় ক্ষমতায় আসতে গেলে যুবকদের কর্মসংস্থান দিতে হবে, বেকার শিক্ষিত ছেলেটার কর্মসংস্থান দিতে হবে, পরিযায়ী শ্রমিকটা যাকে আর ভিন রাজ্যে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয় তার প্রতিশ্রুতি দিতে হবে। শুধু ভাতার নামে ভাওতাবাজি নয়, ভাতার নামে ভাওতাবাজি না দিয়ে যে শিক্ষিত বেকাররা ঘুরে বেড়াচ্ছে তাদের কর্মসংস্থান হবে। আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাটে লুকিয়ে রেখে এসএসসি দুর্নীতি করেছে। আমার আপনার পরিবারের শিক্ষিত ছেলেটা মেহনত করে পরিশ্রম করে বছরের পর বছর খেটে পরিশ্রম করে যখন এসএসসি পরীক্ষায় বসছে, তখন ফলাফল ভালো হওয়ার পরেও সে নিশ্চিত জানতো যেভাবে পরীক্ষা দিয়েছি নিশ্চিত কিছু একটা হবে। তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী ফ্ল্যাটে হাজার হাজার কোটি টাকা চাকরি দুর্নীতিতে অভিযুক্ত হয়, তখন এটা আর বলতে বাকি নেই যে রাজ্যে কেন্দ্রে যেমন বিজেপি সরকার চলছে, রাজ্যেও তেমন টিএমসি সরকার চলছে। আপনাকে বলছে বিজেপি চলে আসবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। আপনাকে বলুন 65টা বিজেপির এমএলএ পেল কি করে? 10 বছর আগে এই বিজেপিরা, এই আরএসএস শান্তিপ্রিয় বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারতো না। আজকে মমতা বলছে বিজেপি আসো, বিজেপিকে সামনে ফ্রন্টে নিয়ে লড়বো, বাম আইএসএফ নওশাদ সিদ্দিকীর কারো জায়গা হবে না। এবার প্রমাণ করে দিতে হবে এখান থেকে ভাঙড় নওশাদ জিতছে এবং উত্তর দমদম থেকে দীপশিখা জিতছে। কি জিতছে? তো জিতছে, তো জেতাবেন তো। আমি আবার বলছি, কালো প্রলোভনে পা দেবেন না। যারা ভুল বোঝাচ্ছে, আপনাকে বলছে বিজেপি চলে আসবে যদি টিএমসি কে ভোট না দেন, তাহলে প্রথম ফেজের ভোটের পর তৃণমূল দাবি করা শুরু করে দিয়েছে 100টা সিট পেয়ে গেছেন। তাহলে আপনি তো বিজয়ী হয়ে গেছেন, তাহলে আপনি তো বিজয়ী হয়ে গেছেন, তাহলে আপনাকে আটকাচ্ছে নাকি? এই ভুল ধারণায় থাকবেন না। আপনাকে এরা শিক্ষা কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে, সিন্ডিকেটের রাজ চালিয়েছে, এখন সবকিছুকে রাগ ভাগ করতে এখন ভয় দেখাচ্ছে আপনার বিজেপি চলে আসবে। আরে বিজেপি চলে আসলে আমরা দেখিয়ে নেবো, চেষ্টা করে ভাবেন নাকি? বিজেপি চলে আসলে আমরা দেখিয়ে দেবো এই সম্প্রীতির বাংলা সবার ক্ষমতা কোন রাষ্ট্র, কোন সরকার নয়, ক্ষমতা আমি আপনি সাধারণ মানুষ। আমার আপনার যদি অধিকার নিয়ে কথা হয়, আমার আবার সম্প্রীতির বাংলাকে যদি কেউ দখল করতে চায়, আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। কারণ দেশ আমার আপনার প্রত্যেকের। কেউ যদি ভাবে বিজেপি ক্ষমতা আসলে আমাদেরকে ভরতে হবে, আমাদেরকে উদ্বাস্তুর মতো ঘুরতে হবে, অতটা সহজ নয় বন্ধু। এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, এই দেশের মাটিকে শক্ত করার জন্য আমার আপনার পূর্বপুরুষ প্রাণ দিয়েছে, অতটা সহজ নয়। ওই বলিদান কখনো ব্যর্থ হবে না। যেমন আশফাকুল্লাহ লড়েছে, যেমন ভগৎ সিং লড়েছে, যেমন হিন্দু মুসলিম একসাথে লড়েছে, ক্ষুদিরাম লড়েছে। এই বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে। আবার যদি মনে হয় স্বৈরাচারী বিজেপি এবং সিন্ডিকেট টিএমসি কে তাড়াতে হবে, আবারও আমরা সেই ডাক দেব পূর্বপুরুষদের অনুপ্রেরণা। বলুন ঠিক কিনা? ডাক দেবেন তো? ডাক দেবেন তো? এই বলতে গেলে অনেক সময়। এই বাংলায় তাই বলতে চাই, একটা পরিযায়ী শ্রমিক যখন ভিন রাজ্যে কাজ করতে যায় তখন অনেক স্বপ্ন নিয়ে যায়, তার ছোট্ট বাচ্চাটাকে একটা ভালো স্কুলে পড়াবে, তার পরিবারের বাবা মা, বৃদ্ধ বাবা মা ভালো করে থাকবে, কাটাবে। আমাকে বলুন তো, কোন ভিন রাজ্যের মানুষদের প্রতি এতটা অত্যাচার হয়েছে যতটা আমাদের বাংলার মানুষদের প্রতি অত্যাচার হয়েছে? সাবির মল্লিকা যখন গুজরাট, হরিয়ানা, পাঞ্জাবের মতো জায়গায় কাজ করতে যান, যখন তার লাশটা বাড়িতে চলে আসে এবং সেই পরিবারের বেদনাটা যদি আপনি ফিল করেন, তাহলে কতটা খারাপ লাগে। আপনার পরিবারের কেউ যদি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে, তার কারণটা কি? শুধুমাত্র আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাঙালি, আপনি বাংলা ভাষায় কথা বলার জন্য। আরো বিশেষ করে কিছু জায়গা আবার দেখা যায় যে যদি মুসলিম হয়ে থাকেন টার্গেটটা হয়তো বেশি, কিন্তু এটাও ভুল ধারণা। শুধু মুসলিমদের টার্গেট করা হয়নি, ওই কেরালার মতো জায়গায় রাম নারায়ণ বাঘেল, যার নামের সাথে ভগবান রামের নাম আছে, তাকেও পর্যন্ত পিটিয়ে হত্যা করেছে বিজেপির আরএসএস।
এবং সেই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আমার রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও গর্জে উঠতে পারেননি যে আমার বাঙালির প্রতি, আমার বাংলার মানুষ কাজ করতে গিয়ে কেন লাশ হয়ে ফিরে আসতে হবে। কারণ পরিযায়ী শ্রমিকটা যখন যায় শুধুমাত্র তার পরিবারকে নয়, এই রাজ্যকেও কিছু রাজস্ব দেয়, এই রাজ্যকে কিছু ট্যাক্স দেয়। তাহলে একটা পরিযায়ী শ্রমিক যখন নিজের পেট চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্যর্থ শিল্প কলকারখানা গড়তে এই বাংলায়, তখন শিল্প 10,000 12,000 টাকার মজদুরি করতে গিয়ে যখন ভিন রাজ্যে গিয়ে মার খেতে হয়, তখন আমার আপনার এটা মনে রাখতে হবে এর দায় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। কারণ পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ। তাই আমার আপনার ভোটটাকে মজুত করার জন্য সরকারি স্কুলগুলো যাতে বন্ধ হয়ে যায় সেটা ভোলানোর জন্য, আমার আপনার শিক্ষিত বেকারটা যাতে চাকরি না পায় সেই প্রশ্ন যাতে না ওঠে, তাই তারা কখনো যুবশ্রী, কখনো লক্ষ্মীর ভান্ডার, একের পর এক ভান্ডারের নামে ভিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছি। তবে আবারও বলছি, আমরা এই টাকা সরকারের টাকা নয়, এই টাকা আমার আপনার রাজস্বের ট্যাক্সের টাকা। যদি বামফ্রন্ট সরকার রাজ্যে আসে, আমরা কথা দিচ্ছি এখান থেকে লক্ষ্মীর ভান্ডার বা যত ভাতা আছে সমস্ত কিছু চালু থাকবে, কিন্তু সেটা আমরা আপনাদের দান দক্ষিণা দিয়ে নয়, আমরা লজ্জায় দেব, কিন্তু তার সাথে সাথে আমরা গর্ব করে বলবো আপনার শিক্ষিত পরিবারের ছেলেটা চাকরি হবে, আপনার শিক্ষিত বেকার শিক্ষিত ছেলেটা যারা চাকরি করে, চাকরি উপযুক্ত হওয়ার পরেও এসএসসি নোটিফিকেশন নাই, এমএসসি নোটিফিকেশন নাই, সরকারি নোটিফিকেশন নেই, সেই ছেলে মেয়েটা চাকরি হবে, গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচবে, তাকে আত্মহত্যা করতে হবে না। এক পরিসংখ্যান বলছে প্রতি বছর ভারতবর্ষে বহু শিক্ষিত বেকার ছেলে মেয়ে আত্মহত্যা করছে শুধুমাত্র সরকারি কর্মসংস্থানের অভাবে বা সেই রাজ্যের কর্মসংস্থানের অভাবে। আপনারা অনেকেই জানেন কলকাতা বহু বেশি দূর নয়, কলকাতা সেক্টর 5 পুরো কর্পোরেট সংস্থা হয়ে উঠেছে। সেখানে আপনারা জানেন আমার আপনার মতো শিক্ষিত বেকাররা যারা মাস্টার্স পিএইচডি করার পরেও কোথাও চাকরি পাচ্ছে না, সরকারি নোটিফিকেশন নেই, তখন তারা 10-12,000 15,000 টাকার চাকরির জন্য চাকরি নয় চাকরি করছে। সেখানে গিয়ে 8 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে 8 ঘন্টা পরিশ্রম করার পর 15 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দেওয়ার পর যখন 15 থেকে 20,000 টাকা স্যালারি, এবং কলকাতার মতো ওই রকম জায়গায় কর্পোরেট এরিয়াতে যখন তাকে থাকতে হচ্ছে, তার অর্ধেক টাকা সেখানে খেতে পড়তে যাচ্ছে, সে ভেবে কুল পায় না কি করবো, আত্মহত্যা করবো না কি করব, কিভাবে সংসারটা চালাবো, কিভাবে পরিবারে বৃদ্ধ বাবা মাকে দেখবো, এইরকম পরিস্থিতি বর্তমান পশ্চিম বাংলায়। তো আবার বলছি, কোথায় কি হচ্ছে না জানি না, কোথায় কি ভুল বোঝাচ্ছে কি জানি না, উত্তর দমদম বাম মনোনীত আইএসএফ সমর্থিত কমরেড দীপশিতা জিতছে। কোথায় কি হচ্ছে না আমরা জানি না। এখানকার একটা ভোটও যেন ওই সাম্প্রদায়িক বিজেপি সিন্ডিকেট টিএমসি তে না যা, আমাকে কথা দিতে হবে এখান থেকে। কি যাবে নাকি? বর্তমান আপনারা জানেন যে টিএমসি ভয় পায় কাকে? ভয় নয় বিজেপিকে, ভয়ও নয়। ওরা জানে যতদিন বিজেপি থাকবে, বিজেপি ভয় দেখাবে হিন্দুদের আর তৃণমূল ভয় দেখাবে মুসলিমদের। বিজেপি বলবে এই যদি টিএমসি কে নিয়ে আসিস, অন্য কাউকে নিয়ে আসিস তো তোরা বিপদে পড়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে। আচ্ছা, বিজেপির জন্ম কবে? 1980 সালে। তার আগে হিন্দু ছিল না, তার আগে মন্দিরে পুজো হতো না, তার আগে রামনবমী হতো না, তার আগে রথযাত্রা হতো না, তার আগে মুসলিম ভাইয়েরা দুর্গাপূজায় সামিল হতো না, হতো কি না? তাহলে কিভাবে হিন্দুরা বিপদে পড়ে যায়? আরে বিপদে ভারতীয়রা এবং বিপদে বিজেপি পশ্চিমবঙ্গে বিপদে আছে, ওরা জানে ওদের হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতা রাজনীতি পশ্চিমবাংলায় জায়গা নেই। কি আছে? এখানে হিন্দু মুসলিম বলে বিভাজন আছে? হিন্দু মুসলিম বলে কোনো আলাদা কিছু আছে? আরে হিন্দুরা পুজো করবে, মুসলিমরা নামাজ পড়বে, এটাই তো বাংলা। ধর্ম মানেটা কি? ধর্ম মানে আপনি তখনই ধার্মিক যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর আপনাকে দেখে বিধর্মীরা সুরক্ষিত ফিল করবেন যে হ্যাঁ একটা মুসলিম ভাই যাচ্ছে, আমার কোনো বিপদ নেই। এটাই এই বাংলা হচ্ছে আমাদের বাংলা। এই বাংলাকে নষ্ট করার জন্য এরা কোন ভয় দেখানোর চেষ্টা করছে। এই দেখেছো মুসলিমরা বোরখা পরে ট্রেনে গেলে সমস্যা, রাস্তা দিয়ে একটা মুসলিম মৌলবী মুখে দাড়ি মাথায় টুপি দিলে সমস্যা। এই আতঙ্ক তৈরি করা হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আর নিতে পারছি না। বিজেপির আইটি সেল এবং আরএসএস এর কর্মীরা তারা উঠে পড়ে লেগেছে মুসলিমদের সম্পর্কে ত্রাস সৃষ্টি করার জন্য। মুসলিমদের রাস্তাঘাটে দেখলে তাকে নিয়ে ভয় ভীতিক পরিবেশ তৈরি করা হচ্ছে। দেখেছো মুসলিম চলে যাচ্ছে, জিহাদি চলে যাচ্ছে। 2026-এ যদি বাংলায় বিজেপি না আসে,
এদের হাতে আমাদের মরতে হবে। আমার মনে হয় বিজেপি মানে কোনো হিন্দু নয়, আরএসএস মানেও হিন্দু নয়। প্রকৃত হিন্দু সে যে হিন্দুটা পাড়ার এলাকার মুসলমানদের সাথে একসাথে বসবাস করে আসছে, যে হিন্দুটা নিজের ধর্ম পালনের পর বসুধৈব কুটুম্বকমের সেই হিন্দু ধর্মের বাণী প্রচারকে সম্প্রচার করছে যে গোটা পৃথিবী আমার পরিবার। তাহলে গোটা পৃথিবী যে হিন্দু ধর্মে বলছে গোটা পৃথিবী আমার পরিবার, সেই হিন্দু ধর্ম কখনো আপনার এলাকার মুসলিমকে নিয়ে ভয় পায় না। এবং শুধু এটাই নয়, এই বিজেপি আপনারা জানেন যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, ইরান ইসরায়েল হামলা করছে, গণহত্যা করছে। গাজায় 75 থেকে 80,000 মানুষকে গণহত্যা করেছে নির্বিচারে, তার মধ্যে 20,000 শিশু যাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে হত্যা করেছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সরকার। সেই সরকারকে ফাদারল্যান্ড বলছে আমার দেশের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী। কতটা নির্লজ্জ আমার রাষ্ট্রপ্রধান! তারা জানে না এই ভারতবর্ষ এই ফিলিস্তিনের পাশে রয়েছে, এই ভারতবর্ষের বিপদে আপদে সবসময় ফিলিস্তিন ইরান পাশে রয়েছে। আজকে ইরানে না গিয়ে আমার দেশের রাষ্ট্রপ্রধান, আমার দেশের অপদার্থ প্রধান চলে যাচ্ছেন ইসরায়েলে, সেখানে অভ্যর্থনা জানাতে। কিন্তু আমার দেশের রাষ্ট্রপ্রধানের পড়াশোনা নেই, জানা নেই, অশিক্ষিত, জানা নেই যে ইরান থেকে সস্তা তেলটা আমার ভারতকেই দেয়। ইরান সব থেকে পৃথিবীর সস্তা তেল যদি ভারতবর্ষকে কেউ দেয় বা দিত, সেটা ইরান দিত, তার বদলে কিন্তু টাকাও নিত না। আজকে সেই বন্ধু, প্রকৃত বন্ধুকে ভুলে যেতে শুধুমাত্র সাম্প্রদায়িক কিছু উগ্রপন্থীদের খুশি করার জন্য, মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য ইসরায়েলকে ফাদারল্যান্ড বলছে, ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। অথচ যে প্রকৃত বন্ধু বিপদে যে ইরান পাশে রয়েছে, সেই ইরানের বিপক্ষে বলছে। এই রাষ্ট্রপ্রধান যেমন ব্যর্থ, অন্যদিকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও ব্যর্থ। আপনারা জানেন প্রথম ফেজের ভোট হয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে বিকল্প শক্তিকে, তারা ভয় পেয়ে গেছে কমরেড দীপশিতারা জিতছে। অলরেডি মুর্শিদাবাদ বাম আইএসএফ সমর্থিত লাল এবং এই নীলে কিন্তু ভরে গেছে। তাই মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দমদম থেকে শুরু করে সেকেন্ড ফেজের ভোটেও আমাদেরকে দেখিয়ে দিতে হবে বিজেপি আর তৃণমূল আর নয়। যারা রাজ্যে কর্মসংস্থান দিতে পারবে, যারা রাজ্যের সম্প্রীতিকে রক্ষা করবে, যারা রাজ্যের আপনার মা বোনদের ইজ্জত রক্ষা করবে, তাদেরকে আপনারা নিয়ে আসবেন। আপনারা জানেন আরজিকর কাণ্ডের সেই নৃশংস কাহিনী, যে কাণ্ডে তৃণমূল সরাসরি অভিযুক্ত। আপনারা জানেন মৃতদেহ পর্যন্ত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, ঠিক যেমন ভাবে আনিস খানের প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল। যে আনিস খানের ঘটনা আমি ভালো করে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আনিস খানের আন্দোলনের অন্যতম আমি প্রধান ছিলাম। প্রথম যখন আন্দোলনটা তৈরি করে আমরা আমাদের ইউনিভার্সিটি পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে 7 পয়েন্ট আমরা দখল করেছিলাম। আমি যখন প্রথম আনিস হত্যাকাণ্ডের পর হসপিটালে যাই, সেই দিন তারপরের দিনই সেখানে গিয়ে দেখি হসপিটালে লাশ পৌঁছে গেছে, কিন্তু তৃণমূলরা সেই লাশকে পর্যন্ত কবজা করে রেখেছে যাতে কেউ জানতে না পারে। ঠিক একইভাবে একই প্যাটার্নে আরজিকর কাণ্ডের অভয়ার প্রতি এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। সন্দীপ ঘোষ থেকে শুরু করে সিন্ডিকেট তৃণমূলের সমস্ত জড়িত ছিল। শুধুমাত্র কয়েকজনকে বাঁচাতে গিয়ে একটা অত্যাচারী নির্যাতিত একটা মেয়ে যে লাশ হয়ে গেছে, তার সুবিচার পর্যন্ত হয়নি। তার সুবিচার দিতে যেমন তৃণমূল ব্যর্থ, অন্যদিকে যেমন বিজেপি এসে সেই ত্রাস ভয় দেখাচ্ছে যে বাংলায় বিজেপি এলে আরজিকর কাণ্ডের বিচার হবে, নির্যাতিতার বিচার হবে না। আপনাদের আবারও বলতে চাই, এই বাংলায় যদি বিজেপি আসে আরো 10টা আরজিকর কাণ্ড এরা করে দেবে, যেমনটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে করেছে। তাই আমাদেরকে ঠিক করে দিতে হবে বাংলায় কাকে চাই বিকল্প শক্তি হিসাবে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, তৃণমূলের সিন্ডিকেট এবং বিজেপির ত্রাস দেখিয়ে সংখ্যালঘুর ভোট নেওয়া রাজনীতিকে আমাদের না করতে হবে। শিল্প, কলকারখানা, শিক্ষিত বেকারের চাকরি নিশ্চিতকরণে আমাদেরকে হ্যাঁ বলতে হবে। আপনার এই বাচ্চারা, শিশুরা যাতে সরকারি স্কুলে চলে যায়, সরকারি স্কুলে পঠন পাঠন করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আপনার এলাকার সরকারি স্কুল যাতে পুনরায় চালু হয়, তার জন্য আমাদেরকে পুনরুত্থান করতে হবে। এবং সেই জন্য বাম আইএসএফ, নওশাদ সিদ্দিকী, দীপশিতা, কমরেড দীপশিকাদের ছাড়া বিকল্প আর কেউ নেই। তাই আবার বলতে চাই, ভাইজান অলরেডি রাস্তায় আছেন, আপনাদের প্রিয় নেত্রী কমরেড দীপশিকা অলরেডি এখানে উপস্থিত হয়ে আছেন। এইখানে যে জোট, এই জোটের বাইরে যেন একটাও ভোট কোনো দিকে না যায়, এটা নিশ্চিত করতে হবে। জয় হিন্দ। আমি একটু স্লোগান দেবো, স্লোগানের সাথে সবাইকে একটু সুর চালাতে হবে। এর সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এর পরবর্তীতে আপনাদের প্রিয় মানুষেরা আছেন, তাদের কাছ থেকে আপনারা শুনবেন। ইনকিলাব 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 জিন্দাবাদ।
ইনকিলাব 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 জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। কমরেড দীপশিখা জিন্দাবাদ। কমরেড দীপশিতা জিন্দাবাদ। বাম আইএসএফ জোট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন।